বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো জুম করার পরে আমরা এখানে দেখছি এটা কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে এই কর্মসংস্থান পত্রিকাটা কিন্তু নেওয়া হয়েছে 18 জানুয়ারি 2025। 18 জানুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকা। আজকে এই পত্রিকা থেকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পূর্ণ করব। চলুন দেখি মূল প্র্যাকটিস সেটে যেয়ে দেখি এটি কোন কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস সেট। তো আমরা চলে যাব মূল প্র্যাকটিস সেটে। তার জন্য আমরা সামনের দিকে যাব। তো এখানে আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট, আমরা এই প্র্যাকটিস সেটটা জুম করে আমরা একের দাগ থেকে প্রশ্ন সমাধান করব। তবে এখানে কিছু কথা লেখা আছে, সেই লেখাগুলো আমরা আজকে প্রত্যেক ক্লাসের মতো আজকেও কিন্তু পড়ব। তো চলুন আমরা এর জন্য এই লেখাটা একটু জুম করে বড় করে নিই। জুম করে বড় করে নিয়ে দেখি এখানে কী লেখা আছে। তো দেখুন জুম করে বড় করে নেওয়ার পরে এখানে আমরা দেখব কী লেখা আছে। এখানে যে লেখাটি আছে এই কলমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আরপিএফ কনস্টেবল, দেখুন রেলওয়ে প্রোটেনশন ফোর্সে ও রেলওয়ে প্রোটেনশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208 জন ছেলেমেয়ে নেওয়া হবে। ভালো করে এটা বুঝবেন, 4208 জন ছেলেমেয়ে নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষা। এই পরীক্ষায় 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এতে থাকবে কিন্তু 35টা নম্বর। 35টা নম্বর থাকবে কিন্তু রিজনিংয়ে। অ্যারিথমেটিক্স, এখানে অঙ্কে থাকবে কিন্তু 35টা নম্বর। আর জেনারেল অ্যাওয়ারনেস এর থাকবে কিন্তু 50টি। তো 50টি প্রশ্নে 50 নম্বর। সময় থাকবে কিন্তু 90 মিনিট, অর্থাৎ 120 মিনিটের পরীক্ষা 1.5 ঘন্টা পরীক্ষা হবে। তো 35টা কিন্তু রিজনিং থাকছে এবং 35টা অঙ্ক থাকছে আর 50টা থাকছে জেনারেল স্টাডিজ। তাহলে মোট হচ্ছে 120 নম্বর। এই 120 নম্বর আপনার 1.5 ঘন্টার মধ্যে উত্তর করতে হবে। এখানে একটা ভালো পয়েন্ট আছে, দেখুন নেগেটিভ মার্কিং আছে। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নেগেটিভ মার্কিং আছে। তো এখানে আপনারা ভালো করে একটা জিনিস খেয়াল রাখবেন, নেগেটিভ মার্কিং যেহেতু আছে তাহলে আপনাদেরকে সচেতন হয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো এই পরীক্ষাটি যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 75টি প্রশ্ন তৈরি করছেন আলিপুর জোর্স কোর্টের মিনিস্ট্রিয়াল অফিসার বদরুল আলম। তো এই স্যারের প্র্যাকটিস সেট আমরা দেখবো আজকে, বদরুল আলম স্যারের। তো আশা করি এরকম প্র্যাকটিস সেট এনারা কর্মসংস্থান যেসব প্র্যাকটিস সেট আসে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় এবং পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু সেই প্রশ্নগুলো মানে গুরুত্ব সহকারে আসে। তো আমরা প্রথম প্রশ্ন দেখব কী আছে। তো প্রশ্নটা আমরা একটু উপরে এদিকে সরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দেখছি কী আছে। তো দেখুন এখানে প্রথমে কিন্তু আপনার এখানে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আরপিএফ কনস্টেবল, এখানে লেখা আছে আরপিএফের কনস্টেবল। তো আর প্রশ্নটা প্রথমে কী আছে, একের দাগের প্রশ্ন আছে, ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোকসংশ্লেষ উপস্থিত। এখানে আছে PS1 PS2 উভয় আর কোনোটি নয়। তো এখানে এই প্রশ্নটা কিন্তু সঠিক উত্তর কী হবে, প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর হবে PS1, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। এখন আপনি একটা জিনিস মনে রাখবেন, এই PS এই কথাটার অর্থ হচ্ছে ফটো সিস্টেম। তো এই PS1 ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত। এছাড়াও কিন্তু আরেকটা ফটো সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে PS2, সেটা হচ্ছে এই যে বির অপশানে আছে, কিন্তু ব্যাকটেরিয়ার সাথে জড়িত PS1, অর্থাৎ ফটো সিস্টেম 1টা হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে জড়িত, কিন্তু PS2টা হচ্ছে মানে এই ফটোসিনথেসিস, এই ফটো সিস্টেমটা কিসের সাথে জড়িত, উদ্ভিদ এবং শৈবালের সঙ্গে এটা জড়িত। PS2 সালোকসংশ্লেষণের আলো নির্ভর প্রতিক্রিয়ার সময় কিন্তু অক্সিজেন উৎপাদনের জন্য দায়ী। PS2টা, যাই হোক, আপনাদের এখানে যে প্রশ্নটা আছে ব্যাকটেরিয়ায় মানে ব্যাকটেরিয়াতে কোন সালোকসংশ্লেষ উপস্থিত, তো ব্যাকটেরিয়াতে কিন্তু PS2 কিন্তু উপস্থিত নয়, ব্যাকটেরিয়াতে কিন্তু PS1 উপস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 2-এর দাগের প্রশ্ন যাব, জীবের কোন অংশে মিষ্টিতে স্বাদকোরক থাকে। তো আপনারা এসে সবাই জানেন একদম সামনেই কিন্তু এটা থাকে, জীবের একদম অগ্রভাগে অর্থাৎ প্রান্তে কিন্তু এটা থাকে। দুই পাশে কি থাকে, শেষে কি থাকে আপনারা অবশ্যই জানেন, এর জন্য আমার কিছু বলা লাগে না, তবুও আপনারা অবশ্যই কমেন্ট করবেন দুপাশে কী থাকে, পিছনে কী থাকে, মাঝখানে কী থাকে সেটা কমেন্ট করবেন। আশা করি কমেন্ট আপনারা করবেন। দেখুন যত আপনারা কমেন্ট করবেন তত আপনারা কিন্তু প্রশ্নের উত্তরের সাথে কিন্তু আপনারা সম্পর্ক রাখতে পারবেন এবং আগামীতে ভুল যাওয়ার সম্ভাবনা কম। এখন আপনি যদি মনে করেন আমি জানি আর করবো না কমেন্ট, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাবো। 3-এর দাগের প্রশ্ন কী আছে, ভারতের লুক ইস্ট নীতির সূচনা করেন কে। সুন্দর একটা প্রশ্ন, ভারতের লুক ইস্ট নীতি, এই যে ভারতের লুক ইস্ট নীতি এটা সূচনা করেন কে।
তো এই নীতিটি হচ্ছে প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও কিন্তু 1991 থেকে 1996 এবং অটল বিহারী বাজপেয়ী 1998 থেকে 2004 সরকারের সময় কিন্তু তৈরি এবং প্রণীত হয়েছিল। তাহলে এখানে ভারতের লুক ইস্ট নীতির সূচনা করেন কে, এরকম একটা প্রশ্ন করেছে। তাহলে পিভি নরসিংহ রাও এবং অটল বিহারী দুইজনেই কিন্তু এই নীতির সাথে জড়িত, কিন্তু সূচনা করেছিলেন কিন্তু পিভি নরসিংহ রাও। এটা কত সালে? 1991 থেকে 1996, 1991 থেকে 1996 কিন্তু পিভি নরসিংহ রাও। আর অটল বিহারী বাজপেয়ী কী করেছিল? 1998 থেকে 2004, 1998 থেকে কিন্তু 2004 পর্যন্ত কিন্তু এই অটল বিহারী বাজপেয়ী এই নীতি করেছিল। তো সূচনা যেহেতু পিভি নরসিংহ রাও করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্ন আছে রামসর। রামসর এটা হচ্ছে রামসর সম্মেলন 1971 কী সংরক্ষণের সঙ্গে যুক্ত? জাতীয় সৌধ, জলাভূমি, জাতীয় উদ্যান ও অরণ্য, প্রবাল প্রাচীর। তো রামসর তো অবশ্যই জলাভূমি, আপনারা অবশ্যই জানেন। আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি সম্পর্কিত রামসর কনভেনশন বিশেষ করে কিন্তু ওয়াটারফাউল আবাসস্থল রামসার সাইট সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। এটি জলাভূমি কনভেনশন নামেও কিন্তু পরিচিত। এটি কিন্তু ইরানের রামসার শহরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, যেখানে 1971 সালে কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই রামসার সম্মেলন জলাভূমির কিন্তু সংরক্ষণের সাথে যুক্ত। আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন কী আছে? তো 5 দাগের প্রশ্ন হচ্ছে কোন ধাতব দূষণের প্রভাবে উদ্ভিদের মাটি থেকে জল সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে? ম্যাগনেসিয়াম, লোহা, তামা, জিঙ্ক। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কোন ধাতব দূষণের প্রভাবে উদ্ভিদ মাটি থেকে জল সংগ্রহ কঠিন হয়? তো সঠিক উত্তর হবে তামা। অর্থাৎ 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি দাগ। আমরা চলে যাবো 6 দাগের এই প্রশ্ন আছে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? গুগল, আরসি, আল্টা ভিস্টা আর ওয়াইজ। তো এখানে এর সঠিক উত্তর হবে ইন্টারনেট প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আরসি। এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর, আরসি হবে সঠিক উত্তর। এখন প্রথম ওয়েব সার্চ ইঞ্জিন ছিল আরসি। মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটির একজন ছাত্র অ্যালান এমটাজ 1990 সালে এই সার্চ ইঞ্জিন আরসি তৈরি করেছিলেন। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্ন আছে নিচের কোন শহর দুটি মহাদেশের মধ্যে অবস্থিত? নিচের কোন শহরটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত? আঙ্কারা, বেলারুশ, রাবাত আর ইস্তানবুল। তো এর সঠিক উত্তর হবে ইস্তানবুল, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন তুরস্কের ইস্তানবুল শহরটি ইউরোপ মহাদেশে অবস্থিত। এই ইস্তানবুলের জন্যই তুরস্ক এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশের অন্তর্গত। ইস্তানবুল তুরস্কের উত্তর পশ্চিম ভাগে অবস্থিত, একাধারে দেশটির বৃহত্তম শহর, প্রধান সমুদ্রবন্দর, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র এই ইস্তানবুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তাহলে কোন দুটি এখানে বলছে নিচের শহরটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত। এখানে বলছে নিচের কোন শহরটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত? ইস্তানবুল হচ্ছে শহর যেটি কিন্তু দুটি মহাদেশের অবস্থিত। তো এই দুটি মহাদেশ কোনটা? এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশের অন্তর্গত এই ইস্তানবুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্ন আছে সাঙ্গি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সাঙ্গি জলপ্রপাত, সুন্দর একটা প্রশ্ন। এটা কিন্তু সাঙ্গি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এখানে আপনারা আছে সিকিম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর উত্তরাখণ্ড। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সাঙ্গি জলপ্রপাত, এটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। এখন পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো এই সাঙ্গি জলপ্রপাতটি কোথায় অবস্থিত? সাঙ্গি জলপ্রপাতটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভার গ্রাম থেকে খোলাখাম থেকে প্রায় 4 কিমি এবং 10 কিমি দূরে কিন্তু এটা অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু পশ্চিমবঙ্গ। 9 দাগের প্রশ্ন আছে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ এটা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল আর দাবা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু হকির সাথে যুক্ত এই আগা খান কাপ। তো আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নে। 10 দাগের প্রশ্ন আছে মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সমাজসেবা, উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চনৃত্য আর খেলা। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু উচ্চনৃত্য, অর্থাৎ মল্লিকা সারাভাই এটা কিন্তু উচ্চনৃত্যের সঙ্গে যুক্ত। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখে কী আছে। এবার আমরা তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 11 দাগের প্রশ্ন আছে কোন প্রাণীর দেহে রুমিন্যান্ট স্টোমাক থাকে? রুমিন্যান্ট স্টোমাক এটা হচ্ছে গরু, জিরাফ, পায়রা আর কচ্ছপ। তো এর সঠিক উত্তর কী হবে?
তো রুমিন্যান্ট স্টোমাক এটা কিন্তু গরুর দেহে থাকে। 11 এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 12 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ডিএনএ অনুপস্থিত নাইট্রোজেন বেস হলো, ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন বেস হলো ইউরাসিল, সিসি ফ্লাই, ড্রাগন ফ্লাই, হানিবি। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইউরাসিল, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। 13 দাগের প্রশ্ন আছে ভিলাই কোন খনি থেকে কয়লা পাওয়া, ভিলাই কোন খনি থেকে কয়লা পাওয়া যায়? কুদ্রেমুখ, ঝরিয়া, তালচের আর কোরবা। তো ভিলাই কোন খনি থেকে কয়লা পাওয়া যায়? তো এখানে কোরবা থেকে কিন্তু এই কয়লা পাওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন আছে নিচের কোন দেশ কোকো উৎপাদনে প্রথম স্থান রয়েছে? ঘানা, আইভরি কোস্ট, ইন্দোনেশিয়া, ক্যামেরুন। তার 14 দাগের সঠিক উত্তর কী হবে? কোকো উৎপাদনে প্রথম স্থান রয়েছে কোন দেশ? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এই আইভরি কোস্ট। আইভরি কোস্ট কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্ন আছে ভারতের বিমা ক্ষেত্র নিয়ন্ত্রণ করে আরবিআই, সিআইআই, আইআরডিএআই আর সেবি। এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে আইআরডিএআই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আইআরডিআই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া হলো ভারতের স্বাস্থ্য বিমা শিল্পখাত নিয়ন্ত্রণের জন্য দায়ী একটা সংস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। তো 16 দাগের প্রশ্ন কী আছে দেখব। 16 দাগের প্রশ্ন আছে ভারতের দরিদ্র নিরূপণের কোন কমিটির পরামর্শ মেনে চলা হয়? কেলকার কমিটি, দেশাই কমিটি, তেন্ডুলকর কমিটি আর কোনটি নয়? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? ভারতের দরিদ্র রেখা নির্ণয় করার জন্য লাগদা ওয়াল কমিটি। তো তো এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে? এখানে একটা কথা আপনারা ভালো করে বুঝবেন। এই জায়গাটাই বলেছে দরিদ্র রেখা নিরূপণে কোন কমিটির পরামর্শ মেনে চলা হয় দরিদ্র রেখা নির্ণয় করার জন্য। তাহলে দরিদ্র রেখা নিরূপণ এইটা যে কমিটি দ্বারা করা হয় সেটা কিন্তু অপশানে নেই। তাই আমরা এখানে উত্তর নিতে পারি কোনটিই নয়। এখন আপনি বলতে পারেন যে স্যার না তেন্ডুলকর কমিটি থাকতে পারে। তো তেন্ডুলকর কমিটি হবে না, কারণ তেন্ডুলকর কমিটি যেটা সেটা অন্য বিষয়ের থাকে। কিন্তু এই যে দরিদ্র রেখা নিরূপণ বলছে, এই দরিদ্র রেখা নিরূপণ কোন কমিটির পরামর্শ মেনে চলা হয়? তাই এর মধ্যে কেন কোনোটি নয় বলছি সেটা হচ্ছে এখানে ভারতের দরিদ্র রেখা নির্ণয় করার জন্য যে কমিটি নির্ণয় করে সেটা হচ্ছে লাগদাওয়ালা কমিটি। কি কমিটি? লাগদাওয়ালা কমিটি। 1993 সালে ডিটি লাগদাওয়ালার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল কিন্তু এই দরিদ্র সীমারেখা নিরূপণ রেখাটা নির্ণয় করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সালটা ছিল কিন্তু 1993 সাল। আর এই যে প্রথম অপশানটা আছে কেলকার কমিটি, এই কেলকার কমিটি এটি ভারতের পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভারতের পিপিপি মডেলের মূল্যায়ন ও অধ্যয়ন করার জন্য স্থাপন করা হয়েছিল এই কেলকার কমিটি। আর এই জায়গায় যে আছে দেশাই কমিটি, এই দেশাই কমিটি হচ্ছে নির্দিষ্ট ত্রাণ আইন 1963 পরীক্ষা করার জন্য স্থাপন করা হয়েছিল এই দেশাই কমিটি। আর এই যে সির অপশন আছে তেন্ডুলকর কমিটি, এটা হচ্ছে ভারতের দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকদের সন্ধান করার জন্য স্থাপন করা হয়েছিল। ভারতের দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের কিন্তু সন্ধান করার জন্য এই কমিটি স্থাপন করা হয়েছিল। আর এখানে কিন্তু বলেছে দরিদ্র রেখা নিরূপণ, তাই আপনার এখানে সঠিক উত্তর হবে লাগদাওয়ালা কমিটি, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন কি আছে? 17 দাগের প্রশ্ন আছে সুপারসনিক জেটগুলি কোন স্তরকে ছিন্ন করে? O2 স্তর, O3 স্তর, CO2 স্তর আর SO2 স্তর। তো এখানে সুপারসনিক জেট এটা কিন্তু O3 স্তর ক্ষয় করে এবং দূষণের কারণ ঘটায়। অর্থাৎ সুপারসনিক জেটগুলি কিন্তু এই CO3-তে চলে, এই যে O3 স্তরে, O3 মানে ওজোন স্তরে চলে এবং দূষণ করে কিন্তু এবং এর ক্ষয় ঘটায়। পাশাপাশি একটা কথা বলে রাখি আপনাদের, এই ওজোন স্তর কিন্তু ক্ষয় হলে আমাদের কিন্তু মহাবিপদ। তাই ওজোন স্তর যাতে মানে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য প্রতি বছর 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস হিসেবে পালন করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। 18 দাগের প্রশ্ন দেখব কি আছে। ব্যাকেলাইট কি? দ্রবণ, অ্যাসিড, ক্ষার, পলিমার। তো ব্যাকেলাইট কি আপনারা অবশ্যই এটা জানেন। তো 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ব্যাকেলাইট হচ্ছে একটা পলিমার, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি কি?
মিথেন, ইয়েন, বুটেন আর প্রোপেন। তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? তো এর সঠিক উত্তর হবে মিথেন। মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। তো এখানে 20 দাগের প্রশ্ন আছে, কোন দেশের সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে কোনো তফাৎ নেই? কোন দেশের সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে কোনো তফাৎ নেই? যুক্তরাজ্য, ভারত, কানাডা, সংযুক্ত আরব আমিরাত। তো এর সঠিক উত্তর হবে সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য নেই, সেটা হচ্ছে যুক্তরাজ্য। অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। 21 দাগের প্রশ্ন কি আছে? বসপান বাঁচাও আন্দোলনের জনক কে? মালালা ইউসুফজাই, সেন গুরুজি, সালমান খান আর কৈলাস সত্যার্থী। তো এখানে 21 দাগের সঠিক উত্তর কী হবে? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কৈলাস সত্যার্থী। অর্থাৎ বসপান বাঁচাও এই আন্দোলন হলো একটি ভারতভিত্তিক শিশুদের অধিকার আন্দোলন। এটি 1980 সালে নোবেল বিজয়ী মিস্টার কৈলাস সত্যার্থী দ্বারা কিন্তু শুরু হয়েছিল। কত সালে শুরু হয়েছিল? 1980 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 1980 সাল থেকে এইটা কিন্তু শুরু হয়েছিল, কৈলাস সত্যার্থী। 21 দাগের সঠিক উত্তর হচ্ছে ডি দাগ। আমরা চলে যাবো 22 দাগের এই প্রশ্নে। তো প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। 22 দাগের প্রশ্ন আছে, ইসরো কবে স্থাপিত হয়? 1965, 1969, 1971, 1976। ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? তো 22 দাগের সঠিক উত্তর কী হবে? 22 দাগের সঠিক উত্তর হবে 1969 সালে কিন্তু ইসরো মানে ইসরো কিন্তু স্থাপিত হয় 1969 সালে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর কিন্তু সম্পূর্ণ নাম। এটা হলো একটি মহাকাশ সংস্থা যা ভারত সরকার মহাকাশ বিভাগ দ্বারা পরিচালিত এবং অর্থায়ন করে। এটি কিন্তু 15ই আগস্ট 1969 কিন্তু প্রতিষ্ঠিত হয় মহাকাশ বিজ্ঞান গবেষণা এবং গ্রহের অনুসন্ধান চালিয়ে যাওয়ার মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগানোর দৃষ্টিভঙ্গি নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটি কিন্তু 15ই আগস্ট 1969 সালে প্রতিষ্ঠিত হয়, 1969-এর 15ই আগস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন কী আছে? 23 দাগের প্রশ্ন আছে, নিচের কোন বংশের প্রতিটি রাজাই তাদের বাবাকে হত্যা করে সিংহাসনে বসেন? গুপ্ত বংশ, হর্ষাঙ্ক বংশ, কুষাণ বংশ আর মুঘল বংশ। তো এখানে এই হর্ষাঙ্ক বংশ কিন্তু এর সঠিক উত্তর। প্রত্যেক রাজাই কিন্তু তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসেন, এই হর্ষাঙ্ক বংশ। এখন হর্ষাঙ্ক বংশের মানে সূচনা কোন রাজা দ্বারা হয়েছিল আপনাদের কাছে? এটা কিন্তু আমার একটা প্রশ্ন থাকলো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ বিদ্যাক। এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিদ্যাক। তো হর্ষাঙ্ক বংশ, এই হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, এটা আপনাদের কাছে একটা কমেন্ট প্রশ্ন থাকলো, কমেন্ট অবশ্যই করবেন। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কত? 6টি, 3টি, 4টি, 10টি। তো প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কত? তো অবশ্যই আপনারা ইতিমধ্যেই তো জানেন। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো 24 দাগের সঠিক উত্তর হবে প্যারিস অলিম্পিকে মোট পদক সংখ্যা হচ্ছে 6টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 25 দাগের প্রশ্ন যেটা আছে দেখুন, 2024 সালে কে মিস ইউনিভার্স এর শিরোপা জিতেছেন? মারিয়া ফার্নান্দো বেলট্রান, নিদিশমা আদেতসিনা, ভিক্টোরিয়া কেজার থিলভিক আর রিয়া সিং। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভিক্টোরিয়া কেজার থিলভিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। 2024 সালে মিস ইউনিভার্স হয়েছে। তো 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন আছে, 2024 সালে ইরানি কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এ তো আপনারা অবশ্যই জানেন, দিল্লি, মুম্বাই, বাংলা এদের কেউ নয়। তো মুম্বাই হয়েছে 2024 সালে ইরানি কাপ চ্যাম্পিয়ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 27 দাগের প্রশ্ন। 27 দাগের প্রশ্ন আছে, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2024 সালে সবথেকে বেশি ক্রাইম রেট ছিল কোন রাজ্যে? এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2024 সালের সবথেকে বেশি ক্রাইম রেট উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, গোয়া। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু উত্তরপ্রদেশ। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন কী আছে? 28 দাগের প্রশ্ন আছে, রেড ডেটা বুক কোন বিষয়ের সম্বন্ধে বিবরণ দেয়? বিপন্ন প্রায় উদ্ভিদ, ফসিল উদ্ভিদ আর বিপন্ন প্রায় উদ্ভিদ প্রাণী, শুধু বিলুপ্ত প্রাণী। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো 28 দাগের সঠিক উত্তর হবে বিপন্ন প্রায় উদ্ভিদ ও প্রাণী দুটোর ক্ষেত্রেই কিন্তু রেড ডেটা বুক এই সম্বন্ধে বিবরণ দেয়। আমরা চলে যাবো 29 দাগের এই প্রশ্ন। প্রশ্ন আছে, চক্ষুদানের জন্য মৃত্যুর
কত ঘন্টার মধ্যে চোখ তুলে নিতে হবে? তো এর সঠিক উত্তর কী হবে? এটা তো আপনারা অবশ্যই সবাই জানেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 6 ঘন্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন কী আছে? নিচের দেওয়া কোনটি স্থানীয় শাসনের বিষয় নয়? জনস্বাস্থ্য, স্বাস্থ্য ব্যবস্থা, আইন শৃঙ্খলা, জনহিতকারী কার্য। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, আইন শৃঙ্খলা। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 31 দাগের প্রশ্নে। 31 দাগের প্রশ্ন কী আছে? অর্থ বিল নয় এমন একটি বিল সংসদের উভয় কক্ষে কতবার পেশ করা হয়? অর্থ বিল নয় এমন একটি বিল সংসদের উভয় পক্ষে কতবার পেশ? আমরা চলে যাবো পরের পেজে। পরের পেজে আমরা একটু যদি যাই তাহলে এই বাম দিকে সরাবো, বাম দিকে সরিয়ে এই পেজটাকে এখানে নিয়ে এসে আমরা দেখবো ওপরে কী আছে। করা যায়। তো এখানে অপশান আছে 2, 3, 4 আর 1। তো এর সঠিক উত্তর হবে 3 বার, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর 3 বার। আমরা চলে যাবো 32 দাগের এই প্রশ্ন আছে জাপানের সংসদ কোন নামে পরিচিত? জাপানের সংসদ কোন নামে পরিচিত? ডায়েট, ডেল, ইওয়ান, সোরা। তো জাপানের সংসদের তো আপনারা জানেন, জাপানের সংসদ হচ্ছে ডায়েট। 32 দাগের সঠিক উত্তর হচ্ছে এর দাগ। এটা তো আপনারা সবাই জানেন আশা করি। এবার আমরা চলে যাবো 33 দাগের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর কোনটি? তেজপুর, ইন্দোর, বিলাসপুর, দিল্লি। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর, এটা হচ্ছে ইন্দোর। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? তো পরের প্রশ্ন আছে 34 দাগের প্রশ্ন। 34 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, মার্ক্সবাদের মূল লক্ষ্য কী ছিল? একনায়কতন্ত্র, রাষ্ট্রহীন সমাজ, শক্তিশালী কেন্দ্রিকতার সৃষ্টি আর দুর্বল শ্রেণীর রক্ষা। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কী হবে? তো 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রহীন সমাজ। মার্ক্সবাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রহীন সমাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাবো। 35 দাগের যে প্রশ্নটা আছে কী আছে? স্বরাজ আমার জন্মগত অধিকার। একথা কে বলেছেন? বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক আর লালা লাজপত রায় আর ভগৎ সিং। তো এর সঠিক উত্তর হলো 35 দাগের সঠিক উত্তর হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। এ কথা কে বলেছে? তো 35 দাগের প্রশ্নটা আপনাদের জন্য কমেন্ট করতে রাখলাম। আপনারা এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন কমেন্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো এবার আমরা এত সময় আপনারা দেখলেন 35টা জেনারেল স্টাডিজের প্রশ্ন। আমরা এবার 36 দাগ দেখব। 36 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু আপনার রিজনিং প্রশ্ন আছে। তো 36 দাগের রিজনিং প্রশ্ন কী আছে? বিকল্পগুলির মধ্যে থেকে সম্পর্কিত অক্ষরগুলি চিহ্নিত করুন। তো রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্ষেত্রে, এছাড়াও কিন্তু রেল পুলিশ ক্ষেত্রে, এছাড়াও কিন্তু আপনার কলকাতা পুলিশের ক্ষেত্রে, এছাড়া রেলের গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু রিজনিং খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে আমরা গুরুত্বপূর্ণ সহকারে এই রিজনিংগুলো দেখব। বিডিসিই, এফএইচজিআই, আরটিএসইউ, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমরা কী দিতে পারি? দেখুন এই জায়গাটায় প্রশ্নটাও কিন্তু খুবই সোজা প্রশ্ন। এখানে দিয়ে দেখুন বিসি ডিই, দেখুন আরএস টিইউ, তাহলে এখানে দেখুন ইর পরে এফ জি এইচ আই, তাহলে এখানে ইর পরে এফ আসছে, তাহলে ইউ এর পরে কী হয়? ইউ এর পরে ভি হয়, ভি দিয়ে শুরু হয়। তো দেখুন ভি, এটাই ভি আছে, ভি দিয়ে শুরু, এটারও কিন্তু ভি দিয়ে শুরু আছে, এটারও ভি দিয়ে শুরু আছে, এইটাই কিন্তু ভি দিয়ে শুরু নেই, তাই এটা হবে না। এই তিনটের মধ্যে একটা হবে। তো ভির পরে আমি ঠিক ওইভাবে যাবো, এই যেরকম আর এস টি ইউ, তো আমরা কী হবে? ভির পরে এস টি ইউ ভি, ভির পরে ডাব্লু হয়, তো একটা ওয়ার্ডের পরে ডাব্লু থাকবে। দেখুন ভি ডাব্লু এক্স ওয়াই, স্টি ভি ডাব্লু, ভির পরে ডাব্লু, ডাব্লুর পরে এক্স, এক্স এখানে, ওয়াই এখানে, তো দিকদাগ হবে সঠিক উত্তর। যেভাবে কিন্তু এইগুলো সাজানো আছে সেইভাবে কিন্তু দিকদাগ সাজানো আছে, তাই দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাবো। 37 দাগের যে প্রশ্নটা আছে দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। সিরিজের পরবর্তী সংখ্যাটি হলো 7, 3, 10, 13, 23, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আমরা যদি ক্যালকুলেশন করি তো এখানে দেখতে পাবো 7-এর সঙ্গে 3 যোগ করলে 10 হয়। আবার এই 10-এর সাথে এই 3 যোগ করুন, 10 আর 3 13, 13-র সঙ্গে এই 10 যোগ করুন, 13 আর 10 23, 23-এর সঙ্গে এই 13 যোগ করুন, তাহলে এখানে হয়ে যায় 36। তো এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। 38 দাগের প্রশ্ন আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলি। 38 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। নিচের দেওয়া সিরিজে পরবর্তী টার্মটি হবে, অর্থাৎ এখানে 2r আছে, 9u আছে, 16x আছে, এখানে একটা ফাঁকা ঘর পড়ে আছে। এই ফাঁকা ঘরে কী হবে সেটা আপনাকে দেখাতে হবে। 2r, এই যে 2r হলো, কি করে 2r হলো? তো এখানে দেখুন এটা হচ্ছে 2r দিয়ে শুরু হয়েছে, তারপরে 9u আছে। তো এখানে আপনারা দেখুন 2-এর থেকে 9 যাব, এখানে হচ্ছে 7 ডিস্টেন্স আছে, আর r এর পরে s আর t এই দুটো নেই,
এসটি ইউ আছে, দেখুন ইউ এর পরে ভি ডাব্লু নেই, এক্স আছে, এক্সের পরে ওয়াই জেড থাকবে না, এক্স ওয়াই জেড থাকবে না, তারপরে এ আসবে, তাহলে নিশ্চিত এই জায়গাটায় একটা এ বসবে। এবার সংখ্যা কত বসবে? দেখুন 2 থেকে 9 যান 7 ডিস্টেন্স, 9 থেকে 16 যান 7 ডিস্টেন্স, তাহলে 16 থেকে 7 ডিস্টেন্স হলে 23 হয়ে যাবে, তাহলে এখানে হতে পারে 23A, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এগুলো সমাধান করতে পারবো। আমরা চলে যাবো পরের প্রশ্ন, 39 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাবো 39 দাগের এই প্রশ্ন আছে 39 জনের একটি ক্লাসে সুরেশ অশোকের থেকে 7 স্থান আগে রয়েছে, যদি অশোকের স্থান শেষের দিক থেকে 17 হয়, তাহলে সুরেশের স্থান শুরুর দিক থেকে কত হবে? তো আমরা এখানে সুরেশ আর অশোকের দিয়ে মোট কতজন হচ্ছে, তাই আমরা দেখব 17 যোগ 7 সমান সমান 24। এখানে বলছে সুরেশের স্থান শুরুর দিক থেকে কত, তাই সুরেশটা আমরা এখান থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে থাকবে কত? 23। ওই লাইনে আছে 23, এখন 39 জন ক্লাসে আছে, তাহলে 39 থেকে আপনারা এই 23টা যদি বিয়োগ করেন তাহলে হবে সুরেশের স্থান কততম? 16তম স্থানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 39 থেকে 23 বাদ দিলে 16, তো 16তম স্থানে কিন্তু সুরেশ আছে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো, 40 দাগের প্রশ্ন। 40 দাগের প্রশ্ন আছে, ছবিতে এক ভদ্রমহিলার দিকে দেখিয়ে দীনেশ বলল, এনার মায়ের স্বামীর কন্যার ভাই হচ্ছে আমার ভাই, তাহলে ওই ভদ্রমহিলা দীনেশের কে হয়? তো ওই ভদ্রমহিলা কিন্তু দীনেশের বোন হবে। 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক বোন। কি করে হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। মহিলার মায়ের স্বামী অর্থাৎ মেয়েটির পিতা, তাহলে মহিলার বাবার কন্যা ওই মেয়েটির বা তার বোন হতে পারে। ওই মেয়েটি বা তার বোনের ভাই, ওই মেয়েটি বা তার বোনের ভাই হচ্ছে দীনেশেরও ভাই, তাহলে মহিলা হচ্ছে দীনেশের বোন। আশা করি আপনারা বুঝতে পারছেন, বিদ্যা হবে সঠিক উত্তর, ভদ্রমহিলা দীনেশের বোন হবে। চলে যাবো আমরা 41 দাগের প্রশ্নে। 41 দাগের প্রশ্ন আছে, যদি কোনো রেসে আপনি শেষের আগের জনকে অতিক্রম করেন তাহলে আপনার অবস্থান হবে, তো শেষের দিক থেকে দ্বিতীয় স্থান হবে, এটা তো সর্বশেষ, শেষের থেকে আমরা চলে যাবো পরের পেজে কী আছে দেখব, তার জন্য একটু প্রশ্নটা এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো। তৃতীয়, তারপর এখানে আছে শেষ থেকে দ্বিতীয় আর শেষ থেকে চতুর্থ। তো আমরা এখানে কী করব, আমরা এদিকে দেখব কী আছে। আমরা এখানে দেখছি, এখানে আছে আপনার প্রশ্ন আছে, যদি কোনো রেসে আপনি শেষের আগের জনকে অতিক্রম করেন তাহলে আপনার অবস্থান কী হবে? তো এখানে আপনার অবস্থান হবে শেষ থেকে তৃতীয় হবে, বিদ্যাক হবে সঠিক উত্তর, শেষ থেকে তৃতীয়। তো চলুন আমরা ওপাশে দেখি, শেষ থেকে এখানে আছে দেখুন, শেষ থেকে এখানে আছে তৃতীয়, শেষ থেকে তৃতীয়ই হবে এখানে। তো এই দেখুন শেষ থেকে তৃতীয়, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 42 দাগের প্রশ্নে চলে যাব। একটি খুঁটি একটি জিরাফের থেকে লম্বা, আবার জিরাফটি একটি গাছের থেকে লম্বা। সিগন্যাল খুঁটির থেকে উচ্চতায় কম, কিন্তু একটি বাড়ি উঁচু, আবার জিরাফের থেকে উচ্চতায় বেশি, তাহলে এগুলোর মধ্যে সব থেকে কম উচ্চতা কোনটি? তো সব থেকে কম উচ্চতা তাহলে কোনটি হবে? তো এখানে 42 থেকে সঠিক উত্তর হবে কিন্তু গাছ। কেন গাছ সব থেকে উচ্চতায় কম হবে? কারণ এখানে বলেছি দেখুন, একটি খুঁটি একটি জিরাফের থেকে লম্বা, আবার জিরাফটি একটি গাছের থেকে লম্বা। এইবার দেখুন, খুঁটি জিরাফের থেকে লম্বা, অর্থাৎ এখানে কিন্তু খুঁটি লম্বা, আবার জিরাফ গাছের থেকে লম্বা, তাহলে গাছ কিন্তু এখানে ছোট হয়ে যাচ্ছে। এবার সিগন্যাল খুঁটির উচ্চতায় কম, কিন্তু একটি বাড়ির উচ্চ, এবং যা আবার জিরাফের থেকে উচ্চতায় বেশি। তাহলে দেখুন এইখানে জিরাফের থেকে কিন্তু উচ্চতায় বেশি, তাহলে এগুলোর সব থেকে কম উচ্চতায় কোনটি? গাছ কিন্তু আর একবারও বলিনি, তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। গাছটা কিন্তু যেহেতু জিরাফের থেকে কম উচ্চতা গাছের, তাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে গাছ। আর জিরাফের থেকে বেশি উচ্চতায় দেখুন, এই সিগন্যাল খুঁটি থেকে উচ্চতায় কম, কিন্তু একটি বাড়ি উঁচু, আবার জিরাফের থেকে উচ্চতায় বেশি, অর্থাৎ এগুলো সব কিন্তু বেশি উঁচু, এখানে গাছ কিন্তু কম উঁচু। আমরা চলে যাব 43 দাগের প্রশ্নে। 43 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, যদি কে বোঝায় গুণ, এম বোঝায় বিয়োগ, জে বোঝায় যোগ, আর এল বোঝায় ভাগ, তাহলে এটা সমান কি হবে? তো এটার সঠিক উত্তর কি হবে? আশা করি আপনারা কমেন্ট করবেন, এটা ক্যালকুলেশনটা আপনারা করবেন, অবশ্যই আপনারা করতে পারবেন। আমরা চলে যাব 44 দাগের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন কি আছে দেখব, নবীন পূর্ব দিকে 20 মিটার ও তারপর বাদিকে ঘুরে 10 মিটার ও আরও একবার বাদিক ঘুরে গেল 20 মিটার, তাহলে সে এখন থেকে শুরুর অবস্থান থেকে কত মিটার দূরে রয়েছে? তাহলে সে এখন থেকে তার শুরুর অবস্থান থেকে কত মিটার দূরে রয়েছে? তো 44 দাগের সঠিক উত্তর আপনারা কীভাবে বার করবেন দেখুন, আমি এখানে আপনার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লিখছি। নবীন পূর্ব দিকে 20 মিটার গেছে, তো এই জায়গায় যদি থাকে তাহলে এদিকে যদি যায় তাহলে এখানে
ইস্ট, এখানে ওয়েস্ট, এখানে নর্থ, এখানে সাউথ। তাহলে নবীন কি করেছে, পূর্ব দিক থেকে 20 মিটার গেল, তার মানে এই পর্যন্ত গেল 20 মিটার। তারপরে সে কি করলো, তারপরে সে বাদিক ঘুরলো, বাদিক ঘুরলো মানে এদিকে ঘুরলো, এদিক ঘুরে কি করলো 10 মিটার গেছে, এটা 10 মিটার, এটা 20, এটা 10। আরও একবার বাদিকে ঘুরলো, আরও একবার বাদিকে ঘুরলো মানে এই দিকে ঘুরলো, ঘুরে আবার 20 মিটার গেল, এটা আবার 20 মিটার গেল। তাহলে সে এখন তার শুরুর অবস্থান থেকে কত মিটার দূরে রয়েছে, তাহলে এখান থেকে শুরুর অবস্থান ছিল এইটা, এই জায়গাতে এইটা কত মিটার, তাহলে এখানে এই জায়গাতে এটা 10 মিটার হয়েছে, তাহলে এখান থেকে এটা 10 মিটার দূরে আছে, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 45 প্রশ্নে। 45 যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, যদি গতকালের আগের দিন হয় শুক্রবার, তাহলে আগামীকালের দুদিন পরের দিনটা কী বার হবে। তাহলে অবশ্যই আপনারা এখানে সবাই জানেন যে এটা কী বার হবে, তো এর সঠিক উত্তর হবে বৃহস্পতিবার। দেখুন গতকালের আগের দিন শুক্রবার, তার মানে আজকে যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন শুক্রবার, গতকাল ছিল শনিবার, তার আগের দিন ছিল শুক্রবার, আজকে রবিবার, তাহলে আগামীকাল হবে সোমবার, তার দুদিন পর মঙ্গল বুধের দুদিন পর বৃহস্পতিবার হবে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর বৃহস্পতিবার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 46 প্রশ্নে। 46 যে প্রশ্নটা আছে দেখুন, নিচে দেওয়া ভেন ডায়াগ্রামটি যেটি ফ্রুটস, কিউই, আপেল এর সম্পর্ক বোঝায়, অর্থাৎ ফল হচ্ছে ফল একটা, ফ্রুটস মানে ফল, কিউই হলো ফল, অ্যাপেল হলো ফল। তো এখানে ফ্রুটস একটা ফল জাতিকে বোঝায়, মানে ফলের মধ্যে, ফলের একটা জাতি সেটা। এবারে সে ফলের মধ্যে কী কী থাকে, কিউই একটা ফল, আপেলও একটা ফল, তার মানে এখানে এটা হচ্ছে এর সঠিক উত্তর হতে পারে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। এখানে দেখুন এটা একটা যদি আমরা ফল মনে করি, অর্থাৎ ফ্রুট এটা, এর মধ্যে কিউইও একটা ফল, আবার এখানে অ্যাপেলও একটা ফল। আশা করি আপনারা বুঝতে পারছেন, বিদ্যাক হবে সঠিক উত্তর। তো 46 সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, 47 প্রশ্ন। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব, 47 প্রশ্ন দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 47 যে প্রশ্নটা আছে, একটি ঘড়ি একবার বাজে 1টার সময়, দুবার বাজে 2টার সময়, বারবার বাজে 12টার সময়, তাহলে ঘড়িটি দুদিনে কতবার বাজবে। তাহলে দেখুন 12টার সময় 12বার বাজে, তাহলে 12বার হবে, মানে দুদিনে তাহলে 4বার হবে। তো দুদিন যদি হয় তাহলে ওর অন্তর দেবে, মানে 12টার সময় 12বার বাজলে ওর অন্তর হবে 13বার অন্তর হবে, তাহলে 12 গুণ 13, আর যেহেতু দুদিন ধরে বাজবে তাই 2 গুণ হয়ে যাবে। তাহলে এখানের সঠিক উত্তর কী হবে, 12 আর 13 যদি আপনি গুণ করেন, তাকে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে হয়ে যাবে 312। তো এখানে সঠিক উত্তর হবে সিদ্ধাক। 47 সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 48 প্রশ্নে। 48 প্রশ্ন আছে, একটি ঘনকের দুটি অবস্থান দেখানো আছে, ওই ঘনকের 4-এর বিপরীতে কোন সংখ্যাটা রয়েছে। তো এরকমভাবে যদি থাকে তাহলে এটা খুবই সহজ। এটা দেখুন একই রকম সিস্টেম আছে, এই 6 আছে, 4-এর বিপরীতে 2 হবে, এটা দেখে বোঝা যাচ্ছে 4-এর বিপরীতে 2 হবে। এরকমভাবে আপনি করতে পারেন, তারপরে আপনি সাজিয়ে করতে পারেন। তো এখানে এই দুটো যেহেতু ডায়াগ্রাম দেওয়া আছে, 6 দেওয়া আছে, দেখুন এর সঙ্গে মিল আছে, এই 3 দেওয়া আছে, তাহলে 4-এর ওই বিপরীতে এই 2টা থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। 49 প্রশ্ন আছে, কমলের বর্তমান বয়স 47 বছর, তার স্ত্রীর বয়স 38 বছর, তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল, কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল। কত সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন কীভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। যেহেতু বলেছে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল, হ্যাঁ এইটা যেহেতু বলেছে, তাই আপনাকে এই জায়গাটায় কিন্তু 12, 15, 18, 20 এইটা দেওয়া আছে কিন্তু কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল। তো আমি ধরি এদের যেহেতু বলেছে কমলের বর্তমান বয়স 47 বছর, তার স্ত্রী বয়স 38 বছর, আর যখন বিবাহ হয়েছিল সেই সময় কমলের বয়স তার স্ত্রী বয়সের 1.5 গুণ ছিল। এটা একটা ক্লু দেওয়া আছে, আর বলেছে তাদের বিবাহ হয়েছিল কত বছর আগে। তাহলে কত বছর আগে বিবাহ হয়েছিল, সেটা যদি আমরা 20 বছর আগে বিবাহ হয়েছিল ধরি, তাহলে কমলের বর্তমান বয়স যেহেতু 47 আর স্ত্রীর বর্তমান বয়স 38, যেহেতু এখানে বলেছে তার স্ত্রী বয়সের 1.5 গুণ ছিল, তাহলে স্ত্রী বয়স থেকে যদি 20 বিয়োগ করি, তাহলে তাদের 20 বছর আগে যদি বিয়ে হয় তাহলে এখান থেকে 20 আমি বিয়োগ করব। যদি 20 বছর আগে বিয়ে হয় তাহলে স্ত্রীর থেকে 20টা বিয়োগ করে দেবো, তাহলে এখানে হবে 18। তাহলে এখানে আমি লিখব কমল, আর এখানে লিখব কমলের স্ত্রী। তাহলে স্ত্রীর বয়স যদি 18 হয়, তাহলে কমলের বয়স তখন কত হবে, তখন হবে কিন্তু 27। তো দেখুন
যদি 27 হয় তাহলে দেড় গুণ হচ্ছে কিনা আমরা দেখব। 3 দিয়ে ভাগ করুন, 3 নং 27, অর্থাৎ 3 নং 27 কিন্তু, তার মানে 9 যোগ 9 তাহলে 18 স্ত্রীর বয়স, আর কোমলের তখন বয়স হবে 27, তাহলে দেড় গুণ কিন্তু হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন 18 দেড় গুণ মানে 18 গুণ দেড়, দেড় মানে 1 পূর্ণ 1-এর 2, 2 1-এর 2 আর 1-এর 3-এর 2, 3-এর 2। দেখুন এই 9 দিনও 18, 3 নং 27, 27 কিন্তু কোমলের বয়স হবে। তাহলে দেখুন দেড় গুণ হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 20, অর্থাৎ দ্বিধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 50 দাগের প্রশ্নে। 50 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। প্রশ্নের চিত্রে দেওয়া রয়েছে বাঁদিকে মিরর ইমেজটি চিহ্নিত করুন। বিকল্প চিত্রটি 1 2 3 4 এর মধ্যে থাকবে। তো এই যে এর মিরর চিত্রটি হবে কিন্তু এই সিদ্ধাগ, এটা হবে কিন্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 51 দাগের প্রশ্ন আছে, কি দেখবো 51 দাগের চিত্রটিতে মোট কতগুলো ত্রিভুজ আছে অবশ্যই আপনারা কাউন্ট করবেন। কাউন্ট করে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট আপনাদের অবশ্যই চাই যে কটা ত্রিভুজ আছে, 51 দাগের উত্তর কমেন্ট করবেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন যাব, তবে তার জন্য প্রশ্নটা আমরা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। 52 দাগের প্রশ্ন আছে, নিচের শব্দগুলির ডিকশনারি অনুযায়ী বর্ণাক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজালে বাম দিক থেকে কোনটি চতুর্থ স্থানে থাকবে? তো বাম দিক থেকে কোনটি চতুর্থ স্থান থাকবে? তো এর সঠিক উত্তর কোনটা হবে? প্রথম স্থানে কোনটা থাকবে, দ্বিতীয় স্থানে কোনটা থাকবে, চতুর্থ স্থানে কোনটা থাকবে? তো চতুর্থ স্থানে অবশ্যই আপনার যেটা থাকবে সেটা হচ্ছে ইউআরএন। দেখুন বাদিক থেকে যদি আমরা ধরি তা প্রথমে আসবে, কিন্তু আমরা যদি ডিকশনারি করি তাহলে এই উচ্চারণটা, বির উচ্চারণটা প্রথমে পাবো, তারপরে ইর উচ্চারণটা পাবো, তারপরে কিন্তু টির উচ্চারণটা পারবো, তারপরে কিন্তু ইউ এর উচ্চারণ পারবো। তাহলে বাম দিক থেকে কোনটি চতুর্থ, মানে এটা বলছে কি নিচের শব্দগুলো ডিকশনারি যদি বর্ণনা করে বাম দিক থেকে ডান দিকে সাজালে, তাহলে বাম দিক থেকে আমরা কোনটা পাবো চতুর্থ স্থানে? বাম দিক থেকে পাবো ইউ এর স্থানটা চতুর্থ স্থানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 53 দাগের প্রশ্নে। 53 দাগের প্রশ্ন কি আছে? 53 দাগের প্রশ্ন আছে দেখুন, যদি এ সমান 1 হয়, ই এ টি সমান 26 হয়, তাহলে এই এস ই এ টি সমান কী হবে? তাহলে এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে এটা লিখতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপরে এখানে আপনার দিতে হবে এন, তারপরে ও, তারপর পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখন এই পর্যন্ত কিন্তু 13, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা কিন্তু 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এখন এই জায়গাটাই আপনার দেখুন ইএটি, এটা 26 হয়েছে কীভাবে? তো ইর মান দেখুন, এখানে ইর মান 5, এর মান 1, তাহলে 5 এর 6, আর টির মান কত? টির মান দেখুন 20, দেখুন টির মান 20, তা 20 আর 6 26, এর মান 1, তাই এস মান 1 হয়েছে। তাহলে এসি এটি এসে কত? তো এস এর মান কত? এস এর মান আপনার এখানে আছে কত? এস এর মান আছে আপনার 19, তো আমি 19 দিলাম। তারপরে ইর মান কি আছে? ইর মান আছে কিন্তু 5, তাই আমি 5 দিলাম। এর মান কত আছে? এর মান আছে কিন্তু 1, তাই আমি 1 দিলাম। আর টির মান কত আছে? টির মান এখানে দেখুন, টির মান আছে কিন্তু 20, তাই আমি এখানে 20 দিলাম। তো এগুলো যদি যোগ করি তাহলে কত হবে? তো 20 আর 1 21, 21 আর 5 26, 26 আর 10 36, আর 9 45, তাহলে এখানে দেখুন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 45, এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এগুলো সমাধান করা যায়। আমরা 54 দাগের প্রশ্নে চলে যাব। 54 দাগের প্রশ্ন আছে, সঠিক বিকল্পটি চিহ্নিত করুন। পোয়েট, পোয়েম, ড্রামাটিস্ট, এখানে কি হবে? তো এর সঠিক উত্তর কি হবে? পোয়েট এই রচনাটা পোয়েম, পোয়েটের সঙ্গে পোয়েমের মিল, আর ড্রামাটিস্ট এর সঙ্গে প্লের মিল, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 55 দাগের প্রশ্নে। 55 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে, 10:101, 10:101, 20 কত? তাহলে 20 হয়ে যাবে কত? তো 10 10 100 করলে তার সঙ্গে 1 যোগ করেছে 20 20 400 হবে, 400-র সঙ্গে 1 যোগ করলে 401 হবে, অর্থাৎ 55 দাগের ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 56 দাগের এই অঙ্কটা দেখব। কয়লার বাজার দাম 20% বাড়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ কমাতে হবে। দেখুন 20% বেড়েছে, তার মানে আগে 100 টাকায় 100 একক কয়লা পাওয়া যেত, এটা আপনি ধরে রাখুন। এখন সেই 100 একক কয়লার দাম হয়েছে 120 টাকা। তাহলে আপনার এটা আপনার কমাতে হবে। খরচ আপনি একই রাখবেন, কিন্তু কতটা আপনার কমবে, তাই তো?
কতটা আপনার কয়লার ব্যবহার কমাতে হবে। তাই আপনি কি করবেন, আপনি লিখবেন 120 টাকায় পাওয়া যেত 100 একক কয়লা পাওয়া যায়, তাহলে 1 টাকায় কত 120। এখন যেহেতু খরচ একই রাখতে হবে, 100 টাকায় কতটা পাওয়া যাচ্ছে, তাহলে 100 টাকায় পাওয়া যাচ্ছে, এটা 100 গুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কী হবে, এই শূন্য আপনি ক্যালকুলেশন করুন, 3 4 12 4 25 সহ করুন, অর্থাৎ 250/3। তো এবার আপনি কী করবেন, এই 100 থেকে 250/3টা বিয়োগ করে দেবেন। তাহলে এটা সমান কী হলো, 3টা লসে হয়ে যাবে, 300 বিয়োগ 250, তাহলে এখানে 50/3। 50/3 এটা সমান কত, 16.67। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন 16.67 হবে, অর্থাৎ দ্বিধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো 57 দাগের এই প্রশ্নে। 57 দাগের প্রশ্ন আছে, দেখুন 700 টাকায় ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, এ বি এর অংশের অনুপাত 2:3, বি সি এর অনুপাত 4:5, তাহলে এ কত টাকা পায়। তো এই অঙ্কটা আপনি কীভাবে আপনি সমাধান করবেন, আপনি প্রকারে যাবেন, নিয়মে যাবেন, A:B আর B:C। তো এইটা সমান 2/2:3 আর B:C সমান 4:5। এখন এটাতে এরকমভাবে এটাকে বলে, তো এটা ক্যালকুলেশন করবেন, সঙ্গে সঙ্গে আপনি কী পাবেন, A:B:C পেয়ে যাবেন। A:B:C কত হচ্ছে, এই 4 দিনও 8, 3 4 12, 3 5 15, তো 8:12:15। এখন বলেছে এ কত টাকা পাবে, তো 700 টাকার থেকে এ পাবে 700 গুণ এর আনুপাতিক ভাগহার কত হবে, 8 আর 12 20 আর 15 35, তাহলে 8/35। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে তাহলে 20, তাহলে 160 টাকা। তাহলে এ কত পাবে, এ পাবে 160 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু এর আনুপাতিক ভাগহার এ 8টা উপরে রেখে দিতে পারে, এগুলো যোগ করে নিচে দিতে হবে, তাহলে এ পাবে 160 টাকা। দ্বিধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাব 58 দাগের প্রশ্নে। 58 দাগের প্রশ্ন আছে, দেখুন একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে, তাহলে 10 টাকার মুদ্রা কটি আছে। তো দেখুন এগুলো অঙ্ক করে সমাধান করা যায়, এছাড়াও আমি অপশান থেকে খুব সহজেই সমাধান করে দিচ্ছি। বলছে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। তাহলে আপনি দেখুন অঙ্ক না করে কীভাবে অপশান টেস্ট করে সমাধান করা যায়। তো আপনি মনে করুন 10 টাকার মুদ্রা আছে 80টি, তো 10 টাকার মুদ্রা যদি 80টি হয়, তাহলে 80 10কে 800 টাকা হয়ে যাবে, 600 টাকা কিন্তু হবে না, মোট কিন্তু 600 টাকা হতে হবে, তাই আপনার এর দাগটা হবে না। আপনি মনে করেন 50টি 10 টাকার নোট আছে, তা 50টি 10 টাকার মুদ্রা থাকলে, তাহলে 5 10কে 10 আর 50 যদি আপনি গুণ করেন, তাহলে হবে 500, তাহলে 600 টাকার থেকে 500 টাকা গেল 10 টাকার মুদ্রা, থাকে আর 100 টাকা। তা মোট মুদ্রা কিন্তু 80টি, 10টা মুদ্রা চলে গেলে থাকে কিন্তু 70টি, তা 70টি 5 টাকার কয়েন মানে 350 টাকায় এমনি হয়ে যাবে। তাহলে এখানে আপনার তো বাকি থাকছে 100 টাকা, তাহলে আপনার এটা অবশ্যই এটাও হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে যাবো 40টাতে। তা 40টা যদি আপনার 10 টাকার মুদ্রা থাকে, তাহলে হয় 400 টাকা, এটা হয়ে যায় 400 টাকা, তাহলে থাকে আর 200 টাকা। তাহলে 10 টাকার মুদ্রা যদি 40টা থাকে, তাহলে 80টার থেকে 40টা কিন্তু 10 টাকার মুদ্রা, তাহলে 5 টাকার মুদ্রা কটা হবে, 48টা হবে। সেই 5 টাকার মুদ্রা 40টা মানে 40টা 5 টাকার মুদ্রা মানে 200 টাকা। তাই সেই 200 টাকা যদি আমি এখানে যোগ করে দিই, 4 আর 2 600 টাকা। দেখুন এই 600 টাকা কিন্তু হচ্ছে, এখানে যে 600 টাকা আছে এখানেও কিন্তু 600 টাকা হচ্ছে, অর্থাৎ 40টা 10 টাকার মুদ্রা আছে, আর 40টা 10 টাকার মুদ্রা আছে, আর 40টা আছে 5 টাকার মুদ্রা, মোট 600 টাকা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। চলে যাবো আমরা পরের প্রশ্নে কী আছে দেখব। 59 দাগের প্রশ্ন। 59 দাগের প্রশ্ন আছে, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 নম্বরের বদলে ভুল করে 83 নথিভুক্ত করায় সব ছাত্রের গড় নম্বর 1 2 বাড়ে। ক্লাসে কতজন ছাত্র ছিল। এখন ক্লাসে কতজন ছাত্র ছিল, এটা যদি আপনি অপশান থেকে ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে। এখন কিভাবে অপশান টেস্ট করে সমাধান করা যাবে, তা আমরা আজকের ক্লাসে দেখাবো না। 59 দাগের থেকে পরের প্রশ্নগুলো কিন্তু অন্য কোনো ক্লাসে দেখাবো। তাই আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।